আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা। আন্দোলনকারীদের ঘোষণা, স্থায়ী সমাধান ছাড়া রাজপথ ছাড়ব না। তৃতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচি চলছে। বেঁধে যেতে পারে চীন ভারত সংঘাত, এবার ইস্যু বিদ্যুৎ কেন্দ্র। মার্কিন সিনেটে ডক্টর ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান। ৭ ঘোষণাপত্র ও ২১ চুক্তি সই করল ঢাকা বেইজিং। টাঙ্গাইলে ১১৪ গ্রামের ৫০,০০০ মানুষ পানিবন্দী। কোটা বিরোধী আন্দোলন চতুর্থ দিনের মতো অবরোধ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। জামিন পেলেন মহানগর যুবদল নেতা নয়ন। গাজীপুরে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ব্যবসায়ীর। ৭৫তম ন্যাটো সম্মেলন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করার ঘোষণা বাইডেনের। ভারতের লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৮। এবং দাপুটে জয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও ২ শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায়ের উপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আদালত। বুধবার বেলা ১১:৩০ দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে সকাল ১০টায় শুনানি শুরু হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে বেলা ১১:৩০টায় শুনানির সময় ধার্য করেন আপিল বিভাগ। এর আগে গতকাল মঙ্গলবার কোটা নিয়ে রিটকারী পক্ষ নতুন আইনজীবী নিয়োগ করে বিশেষ চেম্বার আদালতে শুনানির আবেদন করে। পরে চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। যেহেতু এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি, সেই হিসেবে বিশেষভাবে চেম্বার আদালত এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শাহবাগে এসে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে জমায়েত হন। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটার বিষয়ে উচ্চ আদালত থেকে যে রায় আসুক, আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। তারা বলেন, আদালত যে রায় দিক আমরা স্বাগত জানাই। এই রায় কোনো স্থায়ী সমাধান না। যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। একবার বাতিল, আবার পুনর্বহাল, আবার বাতিল, এই খেলা আমরা চাই না। এভাবে কানাকে বারবার হাইকোর্ট দেখানো যাবে না। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে। সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:30টায় কোটা আন্দোলনের 10তম দিনে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের ব্যানারে তৃতীয় দিনের মতো এ ব্লকেট কর্মসূচি শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল থেকে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন সহ আলাদা আলাদা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের মধ্যে রয়েছে শাহবাগ, কাটাবন, কাউরান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল, মেয়র হানিফ ফ্লাইওভার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলা মোটর, আগারগাঁও এলাকাসমূহ। ব্লকেট কর্মসূচিতে রেলপথ ও সড়কপথ অন্তর্ভুক্ত থাকবে। তবে ব্লকেট চলাকালীন অ্যাম্বুলেন্স, মেডিকেল এমার্জেন্সি রোগীর গাড়ি, সাংবাদিক, ফায়ার সার্ভিস, আন্দোলনের সমন্বয়কদের যানবাহন পারাপারের জন্য ইমার্জেন্সি লেন করা হবে। চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ গতিশীল করতে $100 কোটি ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। দুই দেশের সরকারি সূত্র জানিয়েছে, চীনের দাবিকৃত অঞ্চলে নয়াদিল্লির এমন পদক্ষেপ চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে দিতে পারে।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণা সম্প্রতি উত্তর পূর্ব হিমালয়ের এই অঞ্চলে প্রতিটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় $9 কোটি আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের অধীনে অরুণাচল প্রদেশের 12টি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় 9,000 কোটি রুপি বরাদ্দ দেওয়া হবে, যাদের বিষয়টি সম্পর্কে সরাসরি জ্ঞান রয়েছে। বাংলাদেশের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়েছে মার্কিন সিনেটে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবান সোমবার সিনেট অধিবেশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান। তিনি বলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসকে মামলায় হয়রানি করা হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রতি তা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। ডক্টর ইউনূস বারবার আদালতে হাজিরা দিচ্ছেন, সেখানে বেশ কিছু সন্দেহজনক অভিযোগে তার 6 মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সিনেট সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি উল্লেখ করেন, 1 দশক ধরে ডক্টর ইউনূস কমপক্ষে 100 অপ্রমাণিত মামলার মুখোমুখি। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রফেসর ইউনূস কি প্রভাব ফেলেছেন সে সম্পর্কে বর্ণনার মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন সিনেটর ডিক ডারবিন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে। তিনি বক্তব্যের শুরুতে বলেন, বৈশ্বিক দারিদ্র্য উপশমের এক প্রবক্তা একজন বিস্ময়কর ব্যক্তিকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়ার অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন প্রয়াত সিনেটর মাইক এনজি। তিনি উইমিং থেকে নির্বাচিত রিপাবলিকান ছিলেন। এই মেডেলে পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় দুপুরে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এখানে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি ধীরে কমতে শুরু করেছে, তবে এখনও এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে, ঝিনাই নদীর পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 81 সেন্টিমিটার উপর দিয়ে ও ধলেশ্বরী নদীর পানি 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল 9টায় বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড। বন্যায় জেলার গোপালপুর, ভুয়াপুর, কালীহাতি, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর ও বাসাইল উপজেলার 114টি গ্রামের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাঁধ উপচে ও সড়ক ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি, ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের অনেকে নৌকায় বা স্বজনদের বাড়ি ও উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছেন। 2018 সালের পরিপত্র বহাল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চতুর্থ দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা 11টা থেকে মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিক্ষোভে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়, অভিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। দেশের 11 জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলেছে, এসব জেলায় একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। বুধবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানীর কলাবাগান থানার এক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মঙ্গলবার ঢাকার বিজ্ঞ বিচারিক আদালত তার এ জামিন মঞ্জুর করেন। এর আগে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন প্রার্থনা করেন নয়ন। আদালতে নয়নের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল সহ বেশ কয়েকজন আইনজীবী। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এবং মোটরসাইকেল দুর্ঘটনায় পৃথক স্থানে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 8:30টায় টঙ্গীর হায়দ্রাবাদ ব্রিজে রেল লাইনে এবং রাত 11:30টায় কাশিমপুরের জরুন গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত সাইদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের বারেক হাওলাদারের ছেলে। নিহত নূর মোহাম্মদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শৈলচাপড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের পক্ষে জোরালো বক্তৃতা দিয়েছেন বাইডেন। সেখানে তিনি কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরালো সহায়তার প্রতিশ্রুতি দেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, বাইডেন ন্যাটো সম্মেলনের নেতাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তাতে তাকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হয়েছে। তিনি মিত্রদের আশ্বস্ত করেছেন যে আসন্ন মার্কিন নির্বাচনে তিনি ট্রাম্পের বিপক্ষে লড়াইয়ে জোরালো ভূমিকা পালনে সক্ষম। এছাড়া তিনি সম্মেলনে রাশিয়া ইউক্রেন ইস্যুতেও জোরালো বক্তব্য দিয়েছেন। ভারতের উত্তর প্রদেশের লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। ডাবল ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 19 জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার ভোর 5টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ডাবল ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে টানা 6 কোপা আমেরিকায় গোল করলেন আর্জেন্টিনায় ফুটবল জাদুকর। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তার 14তম গোল। এর আগে ম্যাচের 22 মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। গোল করেন নাম্বার 9 হুলিয়ান আলভারেজ। এই 2 গোলে কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয় ও শেষ 8 কোপা আমেরিকার ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা। 2021 কোপা আমেরিকা জয়ের পর 2022 বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকান শ্রেষ্ঠদের টুর্নামেন্টের শিরোপা ঘরে রেখে দেওয়ার সুযোগ স্কালোনির দলের সামনে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।